পূর্ণাঙ্গ সিলেবাসকে এরকম ভাগ করে করে একটা অংশ, যে এই সিলেবাসের এই অংশটা আমি পারি, এখান থেকে প্রশ্ন যাই আসুক যেভাবেই আসুক, যাই আসুক যেভাবেই আসুক আমি এখান থেকে উত্তর করতে পারবো। এটা যে একটা প্রণালী, এই জায়গাটার নাম হলো বসফরাস প্রণালী। এই জায়গাটার নাম হবে বসফরাস প্রণালী। দেখেন এই জায়গা থেকে একটা ন্যারো প্যাসেজ বা একটা জলাধার গিয়েছে, আর নিচে একটা ন্যারো প্যাসেজ বা জলাধার আছে, এটার নাম হলো দারদানেলিস প্রণালী। এখন এই প্রণালীগুলো কোন কোন সাগরকে যুক্ত করেছে আপনার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। পাঙ্গন নামে একটা উপজাতি আছে, এই উপজাতিটা হলো মুসলিম ধর্মাবলম্বী এবং এদের বসবাস আছে পাঙ্গনদের বসবাস আছে যেই জেলায়, সেটা হলো শুধুমাত্র। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা, স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটা হলো জব সলিউশন বই। বাজারে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অন্যতম সেরা একটা বই। জব সলিউশন থেকে যে কেউ প্রস্তুতি নিয়ে নিরাশ হয়নি বা ব্যর্থ হতে হয়নি, এরকম রেকর্ড ভুরি ভুরি রয়েছে। তো জব সলিউশন বই যেভাবে পড়লে আপনার প্রস্তুতিটা একেবারে সেরাদের সেরা হবে, সেটা কিভাবে পড়তে পারেন, একটা প্রশ্নের ব্যাখ্যা কিভাবে পড়বেন, বা একটা প্রশ্নের ব্যাখ্যা কিভাবে পড়লে ওই প্রশ্নটার সাথে সাথে আরো অসংখ্য প্রশ্ন আয়ত্তে চলে আসবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। যার কারণে আজকের ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এই ক্লাসের মধ্যে যারা উপস্থিত আছেন তারা অন্যদেরকেও মেনশন করে অথবা শেয়ার করে দিতে পারেন এই ক্লাসটি। চলেন তাহলে শুরু করা যাক। সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো দেখব, সেই প্রশ্নগুলো বিসিএস এর আছে, প্রাইমারির আছে, বা অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্নগুলো জব সলিউশন বইয়ে যেভাবে দেয়া থাকে এবং এখান থেকে যেভাবে পড়তে হবে। চলেন তাহলে শুরু করি। প্রথমে একটা প্রশ্ন, 40তম বিসিএস এর একটা প্রশ্ন ছিল। এই প্রশ্নে বলা আছে, দেখেন, গারো উপজাতি কোন জেলায় বসবাস করে। দেখেন উপজাতি সম্পর্কে এখানে গারো উপজাতি, একটা উপজাতি হলো গারো। গারো উপজাতি সম্পর্কে আপনি যখন পড়লেন তখন গারোদের সম্পর্কে 4-5টা তথ্য যদি আপনি জেনে নেন, তাহলে কি হবে, তাহলে আপনার জন্য জিনিসটা একেবারে সহজ হয়ে যাবে। ওকে, তাহলে দেখেন গারো উপজাতি সম্পর্কে আপনি কি কি জানবেন। প্রথমে জানবেন গারোদের বসবাস, তারপর জানবেন হলো গারোদের ধর্ম, তারপর জানবেন হলো গারোদের পরিবার ব্যবস্থা, তারপর জানবেন গারোদের উৎসব সম্পর্কে। তাহলে আপনার গারো সম্পর্কে জানা পূর্ণাঙ্গ হবে। তো দেখেন গারোদের বসবাস আছে যে অঞ্চলটা, গারোরা মূলত ময়মনসিংহ টাঙ্গাইল অঞ্চলে বসবাস করে। ময়মনসিংহ টাঙ্গাইল এই অঞ্চলটায় বসবাস করে, পাশাপাশি শেরপুর এবং জামালপুর অঞ্চলে এদের বসবাস আছে। তো গারোদের বসবাসটা কোথায়? গারোদের বসবাসটা হলো ময়মনসিংহ, আরেকটা হলো টাঙ্গাইল জেলায়। এখন আসেন গারোদের ধর্মটা কি হতে পারে, এইটা উত্তর করেন। গারোদের ধর্ম কি? গারোদের ধর্ম হলো বৌদ্ধ, কিন্তু প্রশ্ন হলো এই বৌদ্ধ ধর্মাবলম্বী আর একটা উপজাতির নাম আপনারা জানেন কিনা। দেখি, বৌদ্ধ ধর্মাবলম্বী আরো একটি উপজাতি যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছে, এদের নাম বলেন তো। আরো একটা উপজাতি এরকম বৌদ্ধ ধর্মাবলম্বী আরো একটা উপজাতির নাম কমেন্টে লিখতে পারেন। বৌদ্ধ ধর্মাবলম্বী কারা আছে আরো একটা উপজাতির নাম। এরপরে আসেন গারোদের পরিবার ব্যবস্থা গারোদের ক্ষেত্রে হয় মাতৃতান্ত্রিক। খুবই মজার পরিবার ব্যবস্থা, যেখানে মেয়েরা বিয়ের পরেও বাবার বাড়ি থাকে। খ্রিস্টান কারা? খ্রিস্টান হলো খাসিয়া এবং মণিপুরী সম্প্রদায়। খাসিয়া মণিপুরী সম্প্রদায় এরা হলো খ্রিস্টান। যারা খ্রিস্টান লিখেছেন, খাসিয়া সম্প্রদায় এবং মণিপুরী সম্প্রদায় এরা হলো খ্রিস্টান সম্প্রদায়। আর বৌদ্ধ সম্প্রদায় আছে গারো, চাকমা, মারমা, এরা হলো বৌদ্ধ সম্প্রদায় এবং এদের পরিবার ব্যবস্থা মাতৃতান্ত্রিক। বাট মাতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা আছে আরো একটা সম্প্রদায়ের, সেটা কারা এটা বলতে হবে। এটা তো অলরেডি উত্তর দিয়েছেন যে বৌদ্ধ আছে আরো চাকমা সম্প্রদায় এবং মারমা সম্প্রদায়, এরা হলো বৌদ্ধ। পাশাপাশি বৌদ্ধ আছে আমাদের এই গারো সম্প্রদায়। এছাড়া ধর্মের দিক থেকে আরেকটা বিশেষ ধর্মাবলম্বী যারা আছে, বিশেষ ধর্মাবলম্বী যারা আছে সেটা হলো পাঙ্গন নামে একটা উপজাতি আছে। এই উপজাতিটা হলো মুসলিম ধর্মাবলম্বী এবং এদের বসবাস আছে
পাঙ্গনদের বসবাস আছে যেই জেলায়, সেটা হলো শুধুমাত্র মৌলভীবাজার জেলায় পাঙ্গনরা বসবাস করে। মৌলভীবাজার, শুধুমাত্র মৌলভীবাজারে বসবাস আছে পাঙ্গন নামে একটা উপজাতির। তো গারো, খাসি, গারো এবং খাসিয়া এরা হলো মাতৃতান্ত্রিক। একটা হলো গারো, আর একটা উপজাতির নাম হলো খাসিয়া সম্প্রদায়। এরাও মাতৃতান্ত্রিক এবং গারোরাও মাতৃতান্ত্রিক। এছাড়া আর যত উপজাতি আছে এরা প্রত্যেকেই ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হয়। একটা প্রশ্ন পরীক্ষায় এসেছিল যে সংবিধানে উপজাতিদের সম্পর্কে কোন শব্দটি গ্রহণ করা হয়েছে। এটার উত্তর গারোদের ধর্ম ওয়ানগালা দেওয়া আছে। ধর্ম না, এটা গারোদের উৎসবের নাম হলো ওয়ানগালা। গারোদের যে উৎসব সেটার নাম হলো ওয়ানগালা। এরপর এরকম আরো কিছু উপজাতির যে উৎসব আছে, এই উৎসবগুলোর মধ্যে অন্যতম আছে সাঁওতালদের উৎসবের নাম হলো সোহরাই, চাকমাদের উৎসবের নাম হলো বিজু, এরপরে মারমাদের উৎসব যেটা সাংগ্রাই। হ্যাঁ, এরকম উৎসবগুলোর নাম আপনাকে একেবারে সবগুলো যেগুলো গুরুত্বপূর্ণ আছে এই 4-5টা উৎসবের নাম একেবারে A to Z পড়ে ফেললে দেখবেন যে উৎসব থেকে একটা প্রশ্ন আসলে কমন পড়বে, ধর্ম থেকে একটা প্রশ্ন আসলে আপনার কমন পড়ে যাবে। এরপরে যদি ধর্মের পরে আপনাকে বলি আর একটা জিনিস যেটা হলো তাদের পরিবার ব্যবস্থা, এখান থেকে একটা প্রশ্ন কমন পড়তে পারে। অথবা হলো এদের আবাসস্থল। যেমন বর্তমানে যদি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা আমি বলি, সংবিধানে উপজাতি শব্দটা না নিয়ে এর পরিবর্তে নেওয়া হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। 23-এর ক নাম্বার অনুচ্ছেদে আছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ধর্ম। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ধর্ম 23-এর ক অনুচ্ছেদে সংবিধানের, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ধর্ম। এটা সম্পর্কে পরীক্ষার প্রশ্ন আসতে পারে। আরেকটা প্রশ্ন এখান থেকে পরীক্ষা আসতে পারে উপজাতি সম্পর্কে, সেটা হলো উপজাতিদের বসবাস স্থল নিয়েই। উপজাতিদের বসবাস স্থলে যে সমতলে সর্ববৃহৎ উপজাতি কোনটি, সমতলে সর্ববৃহৎ উপজাতি কোনটি, অথবা বাংলাদেশে বসবাসকারী সর্ববৃহৎ উপজাতি কোনটি। দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন প্রশ্ন। একটা হলো বাংলাদেশে বসবাসকারী সর্ববৃহৎ, আর একটা হলো সমতলে বসবাসকারী সর্ববৃহৎ উপজাতি। তো যদি বলে সমতলে বসবাসকারী সর্ববৃহৎ উপজাতি, সেক্ষেত্রে হবে সমতলে সর্ববৃহৎ সাঁওতাল। সমতলে সর্ববৃহৎ হলো সাঁওতাল। আর সাধারণত যে সর্ববৃহৎ উপজাতি বাংলাদেশের সেটা হলো চাকমা উপজাতি। এরা বাংলাদেশের সর্ববৃহৎ উপজাতি, অর্ধেকেরও বেশি হলো বাংলাদেশে এই চাকমা সম্প্রদায়। এবং এই চাকমা সম্প্রদায়ের বসবাস আছে পাহাড়ি অঞ্চলগুলোতে, যেটা হলো চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে। আর এই যে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে মোট কতটি উপজাতি বসবাস করে, এই প্রশ্নটা পরীক্ষা আসতে পারে। বাংলাদেশে পাহাড়ি অঞ্চলে বসবাস করে মোট কতটি উপজাতি? পাহাড়ি অঞ্চলে বসবাস আছে মোট কতটি উপজাতিদের? পাহাড়ি অঞ্চলে বসবাস আছে মোট কতটি উপজাতিদের? পাহাড়ি অঞ্চলে বসবাস বলেন কতটি? পাহাড়ি অঞ্চলে বসবাস করে কতটি উপজাতি? উপজাতি সম্পর্কে যখন আপনি পড়বেন এর যেন একেবারে A to Z কোনো জায়গা থেকে বাদ না থাকে, তখন কি হবে? তখন এই জায়গা থেকে প্রশ্নটা আপনার জন্য ইজি হয়ে যাবে। বর্তমানে 13টি উপজাতি এরা পাহাড়ি অঞ্চলে বসবাস করে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে উপজাতিদের মোট ভাষা সংখ্যা কতটি, উপজাতিদের কিন্তু নিজস্ব ভাষা আছে। এবং আরেকটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে উপজাতিদের ভাষা কতটি। দেখেন উপজাতিদের মোট ভাষা হলো 41টি ভাষা। উপজাতিদের বর্তমানে প্রচলিত ভাষা হলো 41টি। বাট প্রশ্ন এটা না, প্রশ্ন আসবে যে উপজাতিদের ভাষায় সর্বপ্রথম বা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষায় সর্বপ্রথম পাঠ্যপুস্তক রচনা করা হয় কত সালে, বা পাঠ্যপুস্তক ছাপানো হয় কত সালে, অথবা পাঠ্যপুস্তক বিতরণ করা হয় কত সালে। উপজাতীয় ভাষায় পাঠ্যপুস্তক বিতরণ করা হয় কত সালে সর্বপ্রথম? উপজাতীয় ভাষায় পাঠ্য পুস্তক বিতরণ করা হয় কত সালে? উপজাতিদের ভাষায় প্রথম পাঠ্যপুস্তক বিতরণ করা হয় কত সালে? 2015, 2016, 2017, 2018। এই 4টা অপশন বলেন। এটা হলো ক, এটা হলো খ, এটা হলো গ, এটা হলো ঘ। 2017 সালে। উত্তর হলো 2017 সালে উপজাতীয়দের ভাষায় সর্বপ্রথম উপজাতীয় পাঠ্যপুস্তক 2017। ওকে,
2017 সালে। খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আজকে আমি যেভাবে বলছি এইভাবে যদি আপনি প্রশ্নগুলো ব্যাখ্যা করে পড়েন তাহলে কি হবে, এই জায়গা থেকে যেই প্রশ্ন আসুক, যেইভাবে প্রশ্ন আসুক আপনি অবশ্যই পারবেন। এবং এইভাবে প্রিপারেশন নিলে, যেই অধ্যায়টা নিলেন ওইটার উপর আপনার কনফিডেন্স হয়ে যাবে যে এই অংশ আমি ভালোভাবে শেষ করেছি। তখন কি হবে, আপনি জানবেন যে আপনি কতটুকু অংশ শেষ করলেন। ধরেন আমরা যদি একটা পাই চার্ট, যাকে বলে পাই চার্ট, মানে কি, পাই মানে শব্দের অর্থ হলো পিঠা। দেখবেন যে বাংলাদেশের যখন বাজেট প্রণয়ন করে, বাজেটে এরকম অংশ দেয়া থাকে, বাজেটে এরকম অংশ দেয়া থাকে। অংশ কি, এইভাবে এইভাবে বাজেটের মধ্যে অংশ করা থাকে, ভাগ ভাগ করা থাকে। হ্যাঁ, এইভাবে ভাগ ভাগ করা থাকে। এই ভাগের মানে কি, ধরেন এই অংশটা যাবে কৃষি খাতে, তাহলে কৃষি খাত নিয়ে আর চিন্তা নেই, কৃষি খাতের টাকা আমরা অলরেডি বরাদ্দ দিয়েছি। ঠিক এইভাবেও আপনার যে পূর্ণাঙ্গ সিলেবাসটা, পূর্ণাঙ্গ সিলেবাসকে এরকম ভাগ করে করে একটা অংশ, যে এই সিলেবাসের এই অংশটা আমি পারি, এখান থেকে প্রশ্ন যাই আসুক, যেভাবেই আসুক, যাই আসুক, যেভাবেই আসুক, আমি এখান থেকে উত্তর করতে পারবো। আবার এইটা শেষ হওয়ার পরে ধরেন আপনি আরেকটা জিনিস পড়লেন, যেমন বাংলাদেশের ইতিহাস আপনি পড়লেন, ইতিহাস থেকে এমন একটা প্রিপারেশন আপনার হলো যে ওইখানে এ টু জেড যা প্রশ্ন হতে পারে, যেভাবে হতে পারে, এই অংশটা আপনার শেষ। তখন আপনি কি জানলেন, এই পুরো বৃত্তটা যদি 100% হয়, এই 100%-এর মধ্যে আপনার সাবজেক্ট আছে প্রাইমারিতে কয়টা দেখেন, 1 নম্বর সাবজেক্ট, 1 নম্বর সাবজেক্ট, 2 নম্বর সাবজেক্ট, 3 নম্বর সাবজেক্ট, 4 নম্বর সাবজেক্ট, 5 নম্বর সাবজেক্ট, 6 নম্বর সাবজেক্ট, 7 নম্বর সাবজেক্ট। 7টা সাবজেক্ট ধরেন আপনার, বাংলা, ইংরেজি, গণিত, এরপরে আছে বাংলাদেশ, আন্তর্জাতিক, এরপরে আছে হলো আপনার বিজ্ঞান, কম্পিউটার, আর একটা আছে হলো ভূগোল অংশ। এই 7টা সাবজেক্টের প্রিপারেশন যখন আপনি নেবেন, একটা একটা করে আবার প্রত্যেকটা সাবজেক্টকে আলাদা করে ভাঙবেন এবং সাবজেক্টের আলাদা করে টপিকগুলোর নাম নিবেন, নিয়ে যেই টপিকটা আপনি পড়বেন ওই টপিকের কিচ্ছু বাকি দিবেন না। ওই টপিকটা শেষ হয়ে গেলে আপনার কনফিডেন্স বাড়বে। এইভাবে যখন আপনার পার্সেন্টেজ বাড়তে থাকবে, ধরেন এইখানে 100%-এর মধ্যে এই সার্কেলটায় আমি, এই সার্কেলে আছে ধরেন 22%, এই সার্কেলে আছে ধরেন আরো আরো ধরেন 18%, মোট হলো 22 আর 18, 40% প্রস্তুতি আমার কমপ্লিট। তখন আপনি জানবেন যে আপনি এতটুকু আছেন আর এতটুকু বাকি আছে। আর এইটা যদি না জানেন তাহলে আপনি কখনোই কনফিডেন্সও পাবেন না, পড়ার আগ্রহ পাবেন না, কারণ আপনি জানেনই না কতদূর এগিয়েছেন, কতদূর বাকি। এই বিষয়গুলো বুঝে যদি আপনি প্রস্তুতি নেন, এই বিষয়টা বুঝে প্রস্তুতি নিলে কেবলমাত্র তখনই আপনার জন্য প্রস্তুতিটা নেওয়া সহজ হবে এবং কন্টিনিউইটি ধরে রাখা সহজ হবে। তো যেই অধ্যায়টা, যেই জায়গাটা আপনি পড়বেন ওটা ওইভাবেই পড়ার চেষ্টা করবেন। দেখেন এই প্রশ্নটা অনেক সহজ একটা প্রশ্ন, আবার যারা বোঝেন না তাদের জন্য অনেক জটিল একটা প্রশ্ন। আগের প্রশ্নটা দেখেছি আমরা বাংলাদেশ বিষয়াবলী থেকে, বাংলাদেশের উপজাতি সম্পর্কে, আর এই প্রশ্নটা হলো আন্তর্জাতিক বিষয়াবলী থেকে, প্রণালী থেকে। আর প্রণালী থেকে প্রত্যেকবার একটা প্রশ্ন আসে। হ্যাঁ, তো প্রণালী থেকে এই প্রশ্নটা এসেছিল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 3য় পর্যায়ে 2 নম্বর সেটে 2019 সালের একটা প্রশ্ন। এই প্রশ্নে বলা আছে আটলান্টিক ও ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থিত। তো যদি আমি ভূমধ্য সাগর আঁকি, দেখেন ভূমধ্য সাগরটা কোথায়, এটা হলো ইউরোপের শেষ মাথা। হ্যাঁ, এটা হলো ইউরোপের শেষ মাথা, এটা হলো ইউরোপ। আর এই অংশটা হলো আমাদের আফ্রিকা মহাদেশ, এই অংশটা হলো আফ্রিকা মহাদেশ। তো আফ্রিকা এবং ইউরোপ এর মাঝখানে পড়েছে যেই সাগরটা, সেই সাগরের নাম হলো ভূমধ্য সাগর। এই জায়গায় যে সাগরটা আছে এই সাগরটার নাম হলো ভূমধ্য সাগর। আর এর এই পারে যে সাগরটা আছে এইটার নাম হলো আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর। আপনারা উত্তরগুলো দেন 10 সেকেন্ডের মধ্যে, দেন আমি এই কথাটা বলে দিচ্ছি। গ গ গ গ, খ কারা লিখছেন তাদের মাথায় একটা বাড়ি দিব। খ কেন লিখতেছেন আমি খ এর বিষয়টাও বলবো। সবচেয়ে জটিল যে প্রণালী সেটা হলো একটা বসফরাস প্রণালী আর একটা হলো দারদানেলিস প্রণালী। এই বসফরাস আর দারদানেলিস দুইটাকে একেবারে আজকে কথা দিলাম সহজ করে দিব। তার আগে আপনারা একটু শেয়ার করে দিতে পারেন অথবা মেনশন করতে পারেন পরিচিত কেউ যারা জব সলিউশন থেকে পড়ছে বাট ভুলে যায়, বা আপনার মতো এরকম সমস্যা হচ্ছে, চাকরির প্রস্তুতি নিচ্ছে, এই ধরনের কাউকে। তো দেখেন ভূমধ্য সাগর এটা হলো ইউরোপ মহাদেশ। মহাদেশের নামটা একটু আলাদা কালিতে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে কোনটা মহাদেশ আর কোনটা মহাসাগর। এইটা হলো ধরেন আপনার ইউরোপ মহাদেশ আর নিচেরটা হলো আফ্রিকা মহাদেশ। তো
তাহলে এই দুই মহাদেশের মাঝখানে আছে হলো ভূমধ্যসাগর, আর এই পাশে আছে আটলান্টিক মহাসাগর। এখন আসেন এই দুই মহাশয়ের মধ্যে যুক্তকারী যে রেখা বা যুক্তকারী যে জায়গা, সেই জায়গাটা হলো এই জায়গাটা। এখন এই জায়গাগুলোকে সাধারণত প্রণালী বলা হয়। প্রণালী মানে কি? প্রণালী মানে হলো দুইটি সাগর বা মহাসাগরকে যুক্তকারী কোনো জলপথ, যা কোনো স্থলভাগ অথবা কোনো মহাদেশ অথবা কোনো দেশকে বিভক্ত করে বা পৃথক করে, এটাকে বলা হয় প্রণালী। তো সেই হিসেবে জিব্রাল্টার প্রণালী নামে এই জায়গায় একটা প্রণালী আছে, যেটা বর্তমান দখল হলো ব্রিটেনের হাতে। জিব্রাল্টার প্রণালী, এই প্রণালী দিয়ে আটলান্টিক মহাসাগর থেকে ভূমধ্যসাগরে প্রবেশ করা যায়। ভূমধ্যসাগরের পারেই হলো ইউরোপের ম্যাক্সিমাম দেশগুলো। তাহলে আপনি দেখেন, ওকে, এই পাশে দেখেন ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগর, দুই মহাসাগরকে যুক্ত করেছে এই প্রণালীটা, যে এইখানে আছে জিব্রাল্টার প্রণালী। আর বিভক্ত করেছে কাকে? জিব্রাল্টার বিভক্ত করেছে উপরে ইউরোপকে, নিচে আফ্রিকাকে। আর যদি একেবারে একেবারে আলাদা করে আমরা দেখি এই প্রণালী সম্পর্কে, আলাদা করে, অর্থাৎ এইটা ধরেন ইউরোপের শেষ মাথা আর এইটা ধরেন আফ্রিকার শেষ মাথা, এর মাঝখানে হলো প্রাকৃতিকভাবে এই যে সংকীর্ণ হওয়া জায়গাটা আছে, হ্যাঁ, এই জায়গাটা, এটা হলো ভূমধ্য সাগর, আর এই পাশে আছে হলো আটলান্টিক মহাসাগর। তাহলে এরা যুক্ত করেছে কোন দুই সাগরকে? আটলান্টিক এবং ভূমধ্য সাগরকে। আর পৃথক করেছে কাকে? এইটা হলো ইউরোপ আর এটা হলো আফ্রিকা, এই দুইটাকে হলো পৃথক করেছে। আর যুক্ত যদি দেশের নাম আসে, দেশের নাম আসলে এইখানে শেষ দেশ হলো মরক্কো, আফ্রিকার শেষ যে দেশটা আছে সেই দেশটার নাম হলো মরক্কো, আর এইদিকে ইউরোপের যে শেষ দেশ আছে তার নাম হলো স্পেন। যদি বলে কোন দুই দেশকে পৃথক করেছে এই প্রণালী? স্পেন এবং মরক্কো। যদি বলে কোন দুই মহাসাগরকে যুক্ত করেছে, আর যদি বলে কোন দুই মহাদেশকে পৃথক করেছে? ইউরোপ এবং আফ্রিকা মহাদেশ। যদি বলে কোন দুই দেশকে পৃথক করেছে, তাহলে হবে একটা দেশ স্পেন আর একটা দেশ হলো মরক্কো, এই দুই দেশকে পৃথক করেছে। আসেন সবচেয়ে জটিল যে প্রণালীটা আমি বলবো আজকে বলেছিলাম, সেটা হলো স্যার আগস্ট প্রাইমারি এক্সাম হবে, সম্ভাবনা খুবই কম এ ব্যাপারে, এখনো খুব বেশি বড় কোনো দেখা যাচ্ছে না, দেখা যাক, আল্লাহ ভরসা। আসেন দুইটা প্রণালীর কথা বলবো, আমি বলেছি তার মধ্যে একটা প্রণালীর নাম হলো ইউরোপের শেষ মাথায় একটা প্রণালী আছে, এবং এশিয়ার শেষ মাথায় একটা প্রণালী। এইভাবে এই অংশটা, এই যে দেখেন, এইটা হলো আমাদের এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশের এইখানে যে দেশটা আছে, এই দেশটাও হলো তুরস্ক, আর এইটা হলো ইউরোপ মহাদেশ, এবং এই ইউরোপ মহাদেশে শেষে এখানে যে দেশটা আছে তার নামও তুরস্ক। অর্থাৎ তুরস্কের একটা নগরী পড়েছে দুইটা মহাদেশের মধ্যে। একটা মহাদেশের নাম হলো ইস্তাম্বুল, মানে শহরটার নাম হলো ইস্তাম্বুল, যেটা ইউরোপে এক অংশ পড়েছে আর বাকি অংশ পড়েছে এশিয়ার মধ্যে। ইস্তাম্বুলের মাঝখানে, এই শহরের মাঝখানে দুইটা প্রণালী আছে, যেটা অনেকবার পরীক্ষায় এসেছে। একটা প্রণালীর নাম হলো বসফরাস প্রণালী, আর একটা প্রণালীর নাম হলো দারদানেলিস প্রণালী। এই প্রণালী দুইটা যুক্ত করেছে তিনটা সাগরকে যুক্ত করেছে এবং বিভক্ত করেছে দুইটা মহাদেশকে অথবা একই দেশকে, দুইটা মহাদেশ অথবা একই দেশকে। এই কারণে এই দেশটাকে অনেক সময় ইউরেশিয়ান রাষ্ট্র বলা হয়, তুরস্ককে। চলেন তাহলে জিনিসটা কি আমরা যদি বলি এখানে প্রণালীগুলোর নাম, তাহলে প্রথমে আমরা প্রণালীটার নাম লিখব এই জায়গাটায়, এটা যে একটা প্রণালী, এই জায়গাটার নাম হলো বসফরাস প্রণালী। এই জায়গাটার নাম হবে বসফরাস প্রণালী। দেখেন এই জায়গা থেকে একটা ন্যারো প্যাসেজ বা একটা জলাধার গিয়েছে, আর নিচে একটা ন্যারো প্যাসেজ বা জলাধার আছে, এটার নাম হলো দারদানেলিস প্রণালী। এখন এই প্রণালীগুলো কোন কোন সাগরকে যুক্ত করেছে আপনার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এরা যুক্ত করেছে যাদেরকে দেখেন উপরে আছে হলো কৃষ্ণ সাগর, রাশিয়া এবং ইউক্রেনের পাশে কৃষ্ণ সাগর। এই কৃষ্ণ সাগর এসে বসফরাস প্রণালী হয়ে মিশেছে, যার সাথে মাঝখানে সেই সাগরটার নাম হলো ইজিয়ান সাগর, ইজিয়ান সাগর। এবং এই ইজিয়ান সাগরটা আবার দারদানেলিস প্রণালী বা এই প্যাসেজ হয়ে নিচে এসে যার সাথে মিশেছে সেই জায়গাটার নাম হলো
মাঝখানে একটা মর্মর সাগর, নট ইজিয়ান সাগর, এইটা হলো এই অংশে যে সাগরটা আছে তার নাম হলো মর্মর সাগর, মর্মর সাগর। আর নিচেরটা হলো ইজিয়ান সাগর, ইজিয়ান সাগর। এই ইজিয়ান সাগরের তীরেই বিশ্বের গুরুত্বপূর্ণ অনেকগুলো সভ্যতা গড়ে উঠেছিল। তাহলে উপরে আছে কৃষ্ণ সাগর, নিচে আছে মর্মর সাগর, আর তার নিচে আছে ইজিয়ান সাগর। এই তিনটা সাগরকে যুক্ত করেছে দুইটা প্রণালী, যার প্রথম প্রণালীর নাম দারদানেলিস, সে হলো মূলত মর্মর সাগর এবং ইজিয়ান সাগরকে যুক্ত করেছে। আর পরেরটা হলো মর্মর সাগর এবং কৃষ্ণ সাগরকে যুক্তকারী বসফরাস প্রণালী। আর সে বিভক্ত করেছে মূলত এশিয়া মহাদেশ এবং বিভক্ত করেছে ইউরোপ মহাদেশকে। কিন্তু দেশ একটাই, তুরস্ক, এবং নগরী একটাই, ইস্তাম্বুল নগরী তুরস্কের, এটাকে পৃথক করেছে। এইভাবে যদি আপনি প্রণালীগুলো প্রত্যেকটা, আবার যদি হরমুজ প্রণালী কোথায় আছে, বসফরাস কোথায় আছে, জিব্রাল্টার কোথায় আছে, দারদানেলিস কোথায় আছে, প্রত্যেকটা ধরে ধরে পড়েন এবং কাকে পৃথক করেছে, কোন দেশকে এবং কোন মহাদেশকে এবং কোন মহাসাগরগুলোকে যুক্ত করেছে, এইভাবে পুরো মানচিত্রটা, মানচিত্রের এক্সাম ব্যাচের ফেসিলিটিস কি কি আছে আপনাদের প্রোগ্রামে। আচ্ছা, মানচিত্রটা ধরে বিস্তারিত যদি আপনারা প্রস্তুতি নিয়ে নেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর হরমুজ প্রণালীর ব্যাপারটা দেখেন, একজন জানতে চেয়েছেন স্যার হরমুজ প্রণালীর বিষয়টা একটু বলেন। হরমুজটা কি বলবো একটু কমেন্টে লেখেন তো, হরমুজ প্রণালী সম্পর্কে কি বিস্তারিত বলবো নাকি আমি সামনেরটায় চলে যাব? হরমুজ নিয়ে বিস্তারিত বলবো। হরমুজ প্রণালীটা দেখেন, হরমুজ প্রণালীটা হলো এশিয়ার শেষ মাথায় একটা প্রণালী, এশিয়ার শেষ মাথায়, যেটাকে বলা হয় মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্য অঞ্চল বলতে কি, মধ্যপ্রাচ্য অঞ্চল বলতে একেবারে ইরান থেকে শুরু করে এই মাথায় তুরস্ক পর্যন্ত এবং নিচের দিকে শেষ মাথা পর্যন্ত এই জায়গাটা মধ্যপ্রাচ্যের অন্তর্ভুক্ত। এখানে 15টা দেশ আছে, যার মধ্যে 14টা একেবারে স্বাধীন ও সার্বভৌম দেশ। আর একটা দেশ থাকে, এটা হলো আরব ভূখণ্ড বলে এটাকে, মানে আরব উপদ্বীপ বলে। আরব উপদ্বীপে দেশ আছে কতগুলো দেখেন, আরব উপদ্বীপে দেশগুলো যদি আমি বলি, এখানে আরব উপদ্বীপে একটা আছে কুয়েত, এরপরে একটা আছে বাহরাইন, এরপরে আর একটা আছে কাতার, এরপরে আর একটা আছে সংযুক্ত আরব আমিরাত, আরেকটা আছে হলো সর্বশেষ যেটা, এখানে একটা দেশ আছে যার নাম হলো ওমান, আরেকটা দেশ আছে এই পাশে যার নাম হলো ইয়েমেন। আর এই পাশে ইয়েমেনের পাশে এই পাশে আর কোনো দেশ নেই। আর এই দিকে আরেকটা অঞ্চল শুরু হয়েছে বা আরেকটা টেকটনিক প্লেটের একটা পার্ট আছে, এই পার্টে আছে যে দেশটা তার নাম হলো ইরান। এখন এই ইরান এবং আরব উপদ্বীপ, এই প্যাসেজ বা এর মাঝখানে যে জলাধারটা আছে, এই জলাধারটা যেটা গিয়েছে এটার নাম হলো হরমুজ প্রণালী। এবং উপরে ইরানের পার্শ্ববর্তী যে সাগর, সেই সাগরের নাম হলো পারস্য উপসাগর। এই সাগরটার নাম হলো পারস্য উপসাগর, পারস্য উপসাগর। এবং নিচের সাগরের নাম পারস্য উপসাগর এবং নিচের সাগরের নাম হলো এই লোহিত সাগর। কে লিখছে? হরমুজ প্রণালীতে লোহিত সাগর হয় নাকি? মায়ের দোয়া। লোহিত সাগর হলো এই পাশে, এই অংশটা যেটা আরব ভূখণ্ড, এই আরব ভূখণ্ডের পার্শ্ববর্তী এইখানে একটা জায়গা যেটা হলো মিশর, সেই মিশরের সাথে এইখানকার যে প্যাসেজ, এই প্যাসেজে এই জায়গাটা আছে হলো লোহিত সাগর, এইটা হলো লোহিত সাগর। আর নিচে আছে ইয়েমেন, যে ইয়েমেনের পার্শ্ববর্তী একটা উপসাগর আছে এডেন উপসাগর। আর এইখানে আছে ওমানের পার্শ্ববর্তী একটা উপসাগর, ওমান উপসাগর। তো ওমান উপসাগর এবং পারস্য উপসাগর, অথবা নিচে আরব সাগর ও পারস্য উপসাগর, অথবা তারও নিচে ভারত মহাসাগর ও পারস্য উপসাগর, এই দুইটাকে যুক্ত করেছে হরমুজ প্রণালী। আর এই পাশে যে প্রণালীটা আছে লোহিত সাগরের সাথে আর এডেনের সাথে, এডেন উপসাগরের সাথে, এই প্রণালীটার নাম হলো, এই পাশে যে প্রণালী আছে ওইটার নাম হলো বাবেল মানদেব প্রণালী বা মৃত্যুর দরজা বলে। এটা সোমালিয়ার পাশে, এই পাশে সোমালিয়া আর এই পাশে আরব উপদ্বীপ, মাঝখান দিয়ে গেছে বাবেল মানদেব প্রণালী, আর এই পাশে হলো হরমুজ প্রণালী। দুইটা প্রণালী, একটা বাবেল মানদেব, একটা হলো হরমুজ। এইভাবে যদি জিনিসগুলো আপনি বুঝে দেখে একে পড়েন
তাহলে কেবল এই প্রশ্নগুলো আপনার দ্বারা ক্লিয়ার একবারে শেষ করা সম্ভব, আদারওয়াইজ এই ঝামেলাগুলো থেকেই যাবে। আর মুক্তিযুদ্ধ বিষয়ক যে ইতিহাস আছে, এই ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা অংশ হলো 1971-এর মার্চ মাস থেকে 71-এর ডিসেম্বর মাস পর্যন্ত। তো সেখানে দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ মুজিবনগর সরকার, যেখানে মুজিবনগর সরকারের ত্রাণ মন্ত্রী এবং পুনর্বাসন মন্ত্রী, অর্থাৎ ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন এটা জানতে চেয়েছে, আপনারা সবাই আশা করি পারেন, তাই না? ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী যদি বলি, মুজিবনগর সরকারের আইন মন্ত্রী কে ছিলেন বলেন তো? মুজিবনগর সরকারের আইন মন্ত্রী, আইন মন্ত্রী কে ছিলেন? আইন মন্ত্রী একটা, আর একটা বলবো মুজিবনগর সরকারের পরিকল্পনা মন্ত্রী। এর আগে বিসিএস পরীক্ষায় এসেছিল মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? প্রতিরক্ষা মন্ত্রী। দেখেন এই প্রশ্নগুলো এইভাবে আসে, হ্যাঁ এই প্রশ্নগুলো এইভাবে আসে। তো প্রশ্নগুলো আপনার জন্য যাতে জটিল না হয় সেই জন্য আপনি ইন ডিটেইলসে ASM কামরুজ্জামান, উনি ছিলেন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী, স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী, আইন সংসদ ও বিচার বিষয়ক মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মুশতাক আহমেদ। আর এছাড়া পরিকল্পনা মন্ত্রী, প্রতিমন্ত্রী এগুলোর দায়িত্ব থাকে সরাসরি যিনি প্রধানমন্ত্রী থাকেন অর্থাৎ তাজউদ্দিন আহমেদ, তার হাতে ছিল। এইভাবে আপনি ডিটেইলসে বিষয়গুলো পড়তে হবে। আর এই মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল কোথায় সেটা মনে আছে? বলেন তো মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল কোথায়? গঠন করা হয়েছিল কোথায়? মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল কোথায়? এটা যদি পরীক্ষায় প্রশ্ন আসে উত্তর কি করবেন? দেখেন মুজিবনগর সরকার যেটা, এই সরকারটা গঠন করা হয়েছিল মূলত এটা হলো বাংলাদেশ। তো তো বঙ্গবন্ধুর নামে যে মামলাটা দেওয়া হয়েছিল আগরতলা ষড়যন্ত্র মামলা, সেটা হলো এই ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা। ত্রিপুরা রাজ্যের যে রাজধানী আছে আগরতলা, এই আগরতলায় বসে বঙ্গবন্ধু এবং অন্যান্য সিএসপি অফিসাররা, সিএসপি মানে হলো সিভিল সার্ভিস অফ পাকিস্তান, সিএসপি অফিসার এবং এসডিপিও যারা ছিলেন, সাব ডিভিশনাল পুলিশ অফিসার, এসডিপিও এবং সিএসপি অফিসার এবং পাকিস্তানের সামরিক বাহিনীর যারা সদস্য ছিলেন এবং বঙ্গবন্ধু, তারা সবাই মিলে এই ত্রিপুরার রাজধানী আগরতলায় বসে একটা ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্রে বলা হয় যে তারা পশ্চিম পাকিস্তান থেকে, ওই অংশ থেকে এই অংশকে, পূর্ব বাংলাকে আলাদা করে ফেলার বা বিচ্ছিন্ন করার একটা ষড়যন্ত্র করেছে। আর এই যে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রটা তারা করেছে, এই মর্মে মামলাটা করা হয়েছিল প্রথম 6 জানুয়ারি এবং পরবর্তীতে সেই মামলায় 28 জনকে আসামি দেওয়া হয় মামলার এজাহারে। পরবর্তীতে মামলাটার তারিখ আবার পরিবর্তন করে মামলার এজাহার চেঞ্জ করা হয়, যেখানে বঙ্গবন্ধুকে দেওয়া হয় 1 নম্বর আসামি এবং মোট আসামির সংখ্যা বেড়ে দাঁড়ায় 35 জন। যে কি এইখানে বসে তারা চক্রান্ত করেছে যে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে আলাদা করে ফেলবে। এবং এই আলাদা করার ঘটনা তো ঠিকই ছিল, সত্য ঘটনা। এরপর একটা বইও আছে, সত্য মামলা আগরতলা। এই বইটা কার লেখা বলেন তো? সত্য মামলা আগরতলা। আসলে আগরতলা ষড়যন্ত্র মামলা যেটা আসলেই ষড়যন্ত্রই ছিল, ওটা মামলাও সত্য মামলা ছিল। এবং এই জায়গায় বসেই পরবর্তীতে 10 এপ্রিল এই জায়গায় বসে গঠন করা হয় মুজিবনগর সরকার। 10 এপ্রিল 1971 এই জায়গায় বসে মুজিবনগর সরকার গঠন করা হয়। এই সরকারের মোট সদস্য ছিলেন 6 জন। আর এই সরকারের মোট মন্ত্রণালয় ছিল 12টি মন্ত্রণালয়ে 6 জন সদস্য ছিলেন। আর এই সরকারের জন্য উপদেষ্টা কমিটি গঠন করা হয় পরবর্তীতে সেপ্টেম্বর মাসে। সেই উপদেষ্টা কমিটির সদস্য সংখ্যা ছিল 8 জন, যেখানে ছিল আওয়ামী লীগ থেকে নির্বাচিত 4 জন নেতৃত্ব এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে একজন একজন করে। এই মোট 8 জন ছিল এখানে। ভবের পাড়ার আমবাগানে না, ওইখানে হলো তারা শপথ গ্রহণ করেছিল। এইখানে একটু বড় বাড়তি অংশ আছে, মেহেরপুরের এইখানে একটু বাড়তি অংশ আছে, দেখবেন চাঁপাইনবাবগঞ্জের থেকে নিচের পার্টে। ওই জায়গায় বসে তারা 17ই আগস্ট মানে 17ই এপ্রিল এরা শপথ গ্রহণ করেছিল। 17 এপ্রিল 1971
এইখানে হয় সরকার গঠন, সরকার গঠন। এটা জীবনেও করতে পারতো না বাংলাদেশের এই অঞ্চলে হলে। এরা জাস্ট যেটা করেছিল সেটা হলো এরা এইখানে বসে শপথ গ্রহণ করেছে, যা শপথ নিজ দেশের মধ্যে এসে নিতে হয়, সেই হিসেবে তারা শপথ গ্রহণের জন্য বাংলাদেশের ভূখণ্ডে এসেছে, বাট পুরোপুরি আসেনি। হ্যাঁ, বাংলাদেশের ভূখণ্ডে তারা এসেছে কিন্তু পুরোপুরি আসেনি। এই জায়গায় মুজিবনগরের মেহেরপুর, যাতে পাকিস্তানি বিমান বাহিনী বোমা হামলা চালাতে চাইলে বা কিছু করতে চাইলে তারা এখান থেকে টুক করে আবার ভারতের মধ্যে চলে আসতে পারে, অথবা তারা চাইলেও বোমা হামলা না চালায়। এই কারণে তারা এই জায়গায় বসে শপথ গ্রহণ করেছে এবং এই অংশে বসে সরকার গঠন করেছিল। এই ছিল মুজিবনগর সরকারের মূল ঘটনা। তো কার কার আজকে ভুল ভাঙলো সেটা একটু কমেন্টে লিখতে পারেন। মানে কারা আগে জানতেন যে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল ওই জায়গায় বসে, অর্থাৎ আগরতলা, কি বলে এটাকে, মুজিবনগর সরকার গঠন করা হয়েছে এই জায়গায় বসে, অর্থাৎ এই যে বৈদ্যনাথ তলার ভবের পাড়া। আচ্ছা বলেন তো একটা কথা, মুজিবনগরের পূর্ব নাম কি ছিল? মুজিবনগর, এটার পূর্ব নাম কি ছিল? ভবের পাড়া, ভবের পাড়া, নাকি বৈদ্যনাথ তলা, বৈদ্যনাথ তলা, নাকি এটা মেহেরপুর ছিল, নাকি এই ক, খ, গ এবং ঘ, নাকি ক খ ছিল? ক ও খ দুইটাই ছিল, কোনটা হবে বলেন উত্তর? ভবের পাড়া ছিল জায়গাটার নাম, বৈদ্যনাথ তলা ছিল ইউনিয়নের নাম। তো সেই হিসেবে গ্রাম ইউনিয়ন সব মিলে এই জায়গাটা এখন মুজিবনগর উপজেলা নামে পরিচিত। বৈদ্যনাথ তলা এবং ভবের পাড়া দুইটা মিলে হয়েছে মুজিবনগর। বৈদ্যনাথ তলা এবং ভবের পাড়া এই দুই জায়গা মিলে জায়গাটার নাম হয়েছে মুজিবনগর। বৈদ্যনাথ তলা এবং ভবের পাড়া দুই জায়গা মিলে জায়গার নাম হয়েছে মুজিবনগর। এরপরে আসেন এইখানে আরেকটা প্রশ্ন, বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে? একেবারে সিলি কোশ্চেন, সিম্পল কোশ্চেন, বাট এই আদমশুমারি এসে আপনি কিন্তু এটাই শুধু পড়বেন না, আপনি এখানে পড়বেন আদমশুমারি প্রথম কবে অনুষ্ঠিত হয়েছিল, ভারতীয় উপমহাদেশের প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয়, এরপরে আদমশুমারির ইতিহাস সম্পর্কে আপনি যা যা জানেন, কোন ব্রিটিশ প্রথম এই উপমহাদেশে আদমশুমারি চালু করে, বাংলাদেশের প্রথম আদমশুমারি এইটা, এরপরে বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি, মোট কতবার আদমশুমারি হয়েছে, বর্তমান যে আদমশুমারির নাম পরিবর্তন করে এটার নাম রাখা হয়েছে জনশুমারি ও গৃহগণনা, সেটা কত সালের আইন অনুযায়ী করা হয়েছে, বা সর্বশেষ আদমশুমারি কত তারিখে অনুষ্ঠিত হয় এবং এটার চূড়ান্ত রিপোর্ট আসে কত তারিখে, এবং এই আদমশুমারি বাংলাদেশের প্রথম ডিজিটাল জনশুমারি, কিন্তু এটাকে কেন ডিজিটাল জনশুমারি বলা হয়, এখানে বিশেষত্ব কি কি ছিল, এই সংক্রান্ত সকল বিষয়গুলো যদি আপনি একেবারে বিস্তারিত পড়ে যেতে পারেন, তাহলেই কেবলমাত্র একটা প্রশ্ন দিয়ে আপনি 20টা প্রশ্ন বা 30টা প্রশ্নও পড়ে ফেলতে পারেন। যেমন আদমশুমারি সম্পর্কে যদি এবারেরটা আপনি দেখেন, এবারের আদমশুমারিকে বলা হয় প্রথম ডিজিটাল শুমারি, বাংলাদেশের প্রথম ডিজিটাল শুমারি। কেন ডিজিটাল শুমারি? কারণ এবারই প্রথম জিআইএস ম্যাপ ব্যবহার করা হয়েছে আদমশুমারির ক্ষেত্রে, গ্লোবাল ইনফরমেশন সিস্টেম। এখানে কি হয়, এখানে এই ম্যাপিং সিস্টেমে ধরেন এইটা হলো বাংলাদেশের মানচিত্র, এই মানচিত্রের সাথে ম্যাপিং সিস্টেমের তথ্য জমা থাকে, অর্থাৎ এই জায়গার একটা তথ্য ক্লিক করলে এই জায়গায় গিয়ে আপনি এই জায়গা সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন, এই জন্য এই সিস্টেমটাকে বলা হয় ডিজিটাল সিস্টেম। এছাড়া ধরেন জিআইএস ম্যাপিং ছাড়া এক্ষেত্রে আরো যেটা হয়েছে, মডিফাইড ডিফ্যাক্টো মেথড পদ্ধতি ব্যবহার করা হয়েছে, যেটা সর্বাধুনিক পদ্ধতি। মডিফাইড ডিফ্যাক্টো মেথড, যেটা সবচেয়ে নির্ভরযোগ্য একটা পদ্ধতি, এবং এই ক্ষেত্রে আমাদের জনশুমারিতে এবার সহায়তা করেছে নাসা। নাসা হলো ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস এভিয়েশন সেন্টার বা স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, যেটা মূলত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আছে, মহাকাশ গবেষণা সংস্থা। তারা তাদের স্যাটেলাইটের মাধ্যমে কারিগরি সহায়তা দিয়েছে বাংলাদেশের এই জনশুমারিতে। এছাড়াও এবারের জনশুমারি যেটা আছে, এই জনশুমারিটা মূলত হলো যেখানে প্রথমবারের মতো ভাসমান লোকজন যারা আছে, বেদে বা অন্যান্য সম্প্রদায় যাদের সুনির্দিষ্ট ঘরবাড়ি নেই, নৌকায় বসবাস করে, এরা সবাই
এই জনশুমারিতে গণনাভুক্ত হয়েছে। এছাড়া এই জনশুমারির আরো একটা বিশেষত্ব আছে, সেটা হলো এই জনশুমারিতে তৃতীয় লিঙ্গের লোকজন যারা, তাদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এবারের জনশুমারিতে আরো কিছু বিশেষ বিষয় আছে। এবারের জনশুমারিতে একজন ব্যক্তি সম্পর্কে একাধিক এবং সর্বোচ্চ বাংলাদেশের ইতিহাসে তথ্য সংগ্রহ করা হয়েছে একজন ব্যক্তি সম্পর্কে, যেটা প্রায় 35 ধরনের তথ্য নেওয়া হয়েছে একজন ব্যক্তির সম্পর্কে। এবং এই জনশুমারি হয়েছিল 15 থেকে 21 জুন 2022। এবং এই জনশুমারির গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশের মোট জনসংখ্যার তথ্য, বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব। যেমন বাংলাদেশের মোট জনসংখ্যা এই জনশুমারি অনুযায়ী 16,98,00,000, 16.98, এবং 1191 জন হলো জনসংখ্যা, 1119 জন হলো জনসংখ্যার ঘনত্ব, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে মোট কতজন লোক বসবাস করে সেটাকে বলা হয় জনসংখ্যার ঘনত্ব, 1119 জন। এবং জনসংখ্যা হলো 16,98,00,000, 16,98,00,000। এরপর যদি আরো কথা আমরা বলি যে এইবার জনসংখ্যার ঘনত্বের পাশাপাশি আর একটা জিনিস উঠে এসেছে, সেটা হলো জনসংখ্যা বৃদ্ধির হার। জনসংখ্যা বৃদ্ধির হার, এবার কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার কমে গেছে, জনসংখ্যা বৃদ্ধির হার কমে গেছে এই একটা। এছাড়া আরো যেটা আছে নারী ও পুরুষের হার, নারী ও পুরুষের হার, এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় যদি আপনি বিস্তারিত দেখে এইভাবে পড়ে নেন, তাহলে আপনার কি হবে যে এখান থেকে যে কোনো প্রশ্ন আসুক আপনি ইজিলি উত্তর করতে পারবেন। এটার উত্তর তো 1974 ছিল। বাংলাদেশে মোট জনশুমারি হয়েছে 6 বার, 1974 সালে, 1981 সালে, 1991 সালে, এরপরে 1991 এর পরে আছে 1900 না, এটা হলো 2001 সালে, এরপরে হলো 2011 সালে, এবং সর্বশেষ হওয়ার কথা ছিল 2021-এ, যেটা হয় 2022 সালে। করোনার কারণে 2022 সালে হয়। আর এই হলো 6টা জনশুমারি। জনশুমারি সম্পর্কে এই তথ্যগুলো ইজিলি পড়ে নেবেন। এটা বিজ্ঞানের প্রশ্ন, এগুলো জাস্ট মুখস্থ টাইপ প্রশ্ন, বিজ্ঞান কিন্তু আসলে সহজ, প্রশ্ন বিজ্ঞানের কিন্তু আসলে সহজ। যেমন এখানে দেখেন, সমুদ্রের গভীরতা নির্ণয়ে কোন যন্ত্র ব্যবহার করা হয়? যন্ত্র যেটা ব্যবহার করা হয় কোনটা বলেন তো? উত্তর করলাম না, আবার মুছে দিলাম, দেখি আপনারা পারেন কিনা। এটা আশা করি একেবারে যে কয়জন আছেন সবাই উত্তর করবেন এবং সবাই পারবেন। যে কয়জন আছেন সবাই এটার উত্তর জানেন। কোন যন্ত্র দিয়ে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়? সমুদ্রের গভীরতা নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় ফ্যাদোমিটার নামে একটা যন্ত্র, এবং এই ফ্যাদোমিটারের সাথে থাকে ক্রোনোমিটার। ক্রোনোমিটারের কাজ কি? সূক্ষ্ম সময় পরিমাপক যন্ত্র। এছাড়া এরকম আরো অনেক মিটার আছে, যে মিটারগুলো সম্পর্কে একটা না একটা মিটার সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন থাকেই। যেমন হলো ওডোমিটার, এটা হলো মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র। ট্যাকোমিটার, এটা হলো উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র। এরপরে উষ্ণতা পরিমাপের জন্য আমরা যেটা ব্যবহার করি, বা তাপমাত্রা পরিমাপের জন্য থার্মোমিটার। এরপরে স্টেথোস্কোপ। এরপরে স্টেথোস্কোপ কেন ব্যবহার করি? হৃৎপিণ্ডের শব্দ শোনার জন্য। হ্যাঁ, হৃৎপিণ্ডের শব্দ শোনার জন্য আমরা ব্যবহার করি স্টেথোস্কোপ। এরপরে আর একটা প্রেসার পরিমাপের জন্য স্ফিগমো ম্যানোমিটার, যেটা মূলত রক্তচাপ পরিমাপের জন্য ব্যবহার করা হয়। এরকম আরো অনেক মিটার আছে। যেমন শুধু ভূমিকম্প পরিমাপের জন্য 2টা স্কেল ব্যবহার করা হয়, একটার নাম হলো রিক্টার স্কেল আর একটার নাম হলো সিসমোগ্রাফ। এর মধ্যে সিসমোগ্রাফ ভূমিকম্প নির্ণয় করার জন্য, আর রিক্টার স্কেল ব্যবহার করা হয় ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করার জন্য। এখন আপনি যদি প্রত্যেকটা আলাদা করে জানেন তাহলে আর এখানে কনফিউজ হওয়ার কোনো সুযোগ থাকবে না। যেমন অল্টিমিটার, এটা হলো উচ্চতা নির্ণয়ের জন্য গ্রহ নক্ষত্রের, এবং সেক্সট্যান্ট যন্ত্র যেটা, সেটাও হলো গ্রহ নক্ষত্রের কৌণিক উচ্চতা বা দূরত্ব নির্ণয়ের জন্য। এরকম আরো অনেক প্রশ্ন আছে, অনেকগুলো নিয়েছিলাম, বাট এতগুলো প্রশ্ন আমরা শেষ করতে পারবো না। তো আপনারা যারা এইভাবে জব সলিউশন বইটা পড়তে চান তাদের জন্য সুখবর হলো আমরা নতুন করে একটা কোর্স চালু করেছি জব সলিউশনের, যেখানে এরকম ভাবে প্রত্যেক বিষয় ভিত্তিক স্যার প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা করে, যিনি গণিত পড়ান তিনি গণিত, যিনি ইংরেজি পড়ান তিনি ইংরেজি, যিনি বাংলা পড়ান তিনি বাংলা, যিনি সাধারণ জ্ঞান পড়াবেন অর্থাৎ আমি বা অন্য কেউ, তারা সাধারণ জ্ঞান অংশ নিয়ে আলোচনা করবেন। তো জব সলিউশনের এই কোর্সটা হবে সম্পূর্ণ লাইভ একটা ব্যাচ, এবং এটা সকল ক্লাস হবে জুম লাইভে। এবং আপনি যেই চাকরিরই প্রত্যাশী হন না কেন, বিসিএস, ব্যাংক, প্রাইমারি অথবা অন্য যে কোনো চাকরি, অন্য কোনো মিনিস্ট্রির 11 থেকে 20তম গ্রেড বা নবম 10ম গ্রেড বা নন ক্যাডার,
প্রত্যেকের জন্য জব সলিউশন গুরুত্বপূর্ণ একটা অংশ, আর এই জব সলিউশনের প্রিপারেশনের জন্যই মূলত এই কোর্সটি। এবং এই কোর্সে যা থাকবে দেখেন, সর্বশেষ যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে এই পরীক্ষাগুলোর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, বাছাইকৃত প্রশ্নের একাধিক ব্যাখ্যা সহ প্রত্যেক সপ্তাহে 3 থেকে 6 দিনের লাইভ ক্লাস। বাছাইকৃত প্রশ্ন, আবার সব না, বাছাইকৃত, এবং সপ্তাহে 3 থেকে 6 দিন লাইভ ক্লাস। লাইভ ক্লাস মানে জুম লাইভে এই জিনিসগুলো হবে, ইন্টারঅ্যাক্টিভ ক্লাস। এবং জব সলিউশন বই পড়া সহ প্রত্যেক সপ্তাহে জব সলিউশন থেকেই পড়া দেওয়া হবে, ওইখান থেকেই বাছাইকৃত প্রশ্ন যেগুলোতে আপনারা ভুলে যান, কনফিউজিং জিনিসপত্র হয়, ওই জিনিসগুলো ধরে ধরে একেবারে প্রস্তুতি হবে। জব সলিউশন বই পড়া সহ প্রত্যেক সপ্তাহে হোম অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, অর্থাৎ সপ্তাহে আপনাকে একটা টাস্ক দেওয়া হবে, এই সপ্তাহে এই থেকে এই পর্যন্ত আমরা পড়বো, এইখানে এই জিনিসগুলো গুরুত্ব দিবেন, এই জিনিসগুলো কম গুরুত্বপূর্ণ, এইগুলো বাদ দিয়ে পড়বেন, এইভাবে বিষয়গুলো। এবং প্রত্যেক সপ্তাহে আপনারা একটা বিশেষ লাইভ পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ এই সপ্তাহের যে হোম অ্যাসাইনমেন্ট আপনাকে দেওয়া হলো, সেই হোম অ্যাসাইনমেন্টের উপরে একটা লাইভ এক্সাম আপনারা প্রত্যেক সপ্তাহে দিতে পারবেন। এবং জুম ক্লাসে যেহেতু পরীক্ষাগুলো হবে, এখানে শিক্ষকের কাছে আপনার ওই প্রশ্নগুলো যেগুলোর ব্যাখ্যা আপনি পড়েছেন এবং ব্যাখ্যা পড়তে গিয়ে আপনার কোনো ধরনের ঝামেলা মনে হয়েছে, সেক্ষেত্রে আপনি ওই ব্যাখ্যাগুলো টিচারের সাথে জুম লাইভ ক্লাসে লাইভে তাকে প্রশ্ন করতে পারবেন, ব্যাখ্যা বিশ্লেষণ সহ। এইভাবে আমি যেভাবে বললাম, এইভাবে বুঝে বুঝে বাংলা, ইংরেজি, অঙ্ক, আমরা কোনো ফেসবুকে টপ সিক্রেট গ্রুপ বা অন্য কোনো গ্রুপ ট্রুপ নেই, আমরা টোটাল পরীক্ষা বা আমাদের যতগুলো ক্লাস আছে সবকিছুই জুম লাইভে হয়। এবং জুম লাইভের বিশেষত্ব তো আপনারা জানেন, জুম লাইভে হলো আমার অপোজিটে এরকম আরেকটা বোর্ড আছে, ওই বোর্ডে সবাইকে একবারে দেখা যায়। তো যারা চেয়ার টেবিলে আছেন তারা লিখতেছেন কিনা, কাগজ কলম আছে কিনা, ক্লাসটা ফুল কনসেন্ট্রেশন দিয়ে করতে পারছেন কিনা, বা ডিস্ট্রাকশন হয়ে গেছে কিনা, ক্লাসের মাঝখানে আপনারা চলে গেছেন কিনা, সবকিছু বোঝা যায়। কিন্তু ফেসবুক গ্রুপ যেটা আছে, ফেসবুক গ্রুপ বা ওপেন গ্রুপ বা সিক্রেট গ্রুপ, এগুলোর ক্ষেত্রে এই সুযোগটা থাকে না, শুধু ক্লাস করানোই থাকে, প্রশ্ন করার বা প্রশ্ন করানোর এই সুযোগটা থাকে না। কিন্তু জুম ক্লাসটা অনেক ইজি হয়। আর আমাদের জুমগুলো হলো পেইড জুম, এখানে জুম ক্লাসে অ্যাড হওয়া খুব বেশি কঠিন না। পেইড জুমের ক্ষেত্রে হয় কি, যে জুম 100 জন হোক আর 500 জন হোক, 1000 জন হোক, সবাই ইজিলি ক্লাস করা যায়, সুন্দরভাবে প্রশ্ন করা যায়, কথাবার্তা বলা যায়। এই আর একটা জিনিস হলো, বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার বিজ্ঞাপন এবং প্রস্তুতি সংক্রান্ত যে বিষয় আছে, এগুলোর একটা বিশেষ গাইডলাইন আছে, হ্যাঁ। এবং এই কোর্সে 1 মাস থেকে 6 মাসের জন্য ভর্তি হতে পারবেন। চাইলে আপনি 1 মাসের জন্যও ভর্তি হতে পারবেন, চাইলে 6 মাসের জন্যও ভর্তি হতে পারবেন। এই কোর্সটা বিশেষ এরকম কোনো কোর্স না যে এতগুলো টাকা নিয়ে একবার এসে আপনাকে ভর্তি হতে হবে। এই কোর্সে আপনাদের যেটা করতে হবে সেটা হলো, আপনি 1 মাসের জন্য চাইলে 1 মাস ভর্তি হয়ে দেখতে পারেন, আপনি 5 মাসের জন্য হলে 5 মাস ভর্তি হতে পারেন। এবং এই কোর্সটার ক্ষেত্রে প্রথমে ভর্তি ফি আপনার 2050 টাকা, ভর্তি ফি 2700 টাকা থেকে কমে এখন 2050 টাকা। ওকে, 2050 টাকা। জব সলিউশন কোশ্চেন সলভ লাইভ ব্যাচ, জুম লাইভে সব ক্লাসগুলো হবে। এবং এ বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে যেই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন, 01896060800, অর্থাৎ 800 থেকে শুরু করে 809 পর্যন্ত, 800 থেকে শুরু করে 809 পর্যন্ত, এই 9টা নাম্বারের যে কোনো নাম্বারে 01896060800, 800, 801, 802, 803, 804, 805, 806, 807, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, এভাবে সব কিছু মনে করে আপনি একেবারে সর্বশেষ যেতে পারেন 849 পর্যন্ত। এই নাম্বারগুলোর যে কোনো একটা নাম্বারে 800 থেকে শুরু করে এই 849 পর্যন্ত মধ্যবর্তী যে কোনো নাম্বারে আপনি যে কোনো তথ্যের জন্য, চাকরির প্রস্তুতি সংক্রান্ত বা অন্য যে কোনো তথ্যের জন্য আপনি সরাসরি কল করতে পারেন। এবং আপনার যে কোনো কোয়েরি থাকলে অথবা আপনার কোনো প্রস্তুতি সংক্রান্ত কোনো পরামর্শের প্রয়োজন হলে সম্পূর্ণ ফ্রিতে দিনরাত 24 ঘন্টা এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন। সম্পূর্ণ ফ্রি, এজন্য ভর্তি হওয়ার প্রয়োজন নেই, এটা এমনিতেই আপনি কল করতে পারবেন এবং এটা দিনরাত 24 ঘন্টাই করতে পারবেন। তবে সবচেয়ে বেটার রেসপন্সটা পাবেন দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত। দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত সবচেয়ে বেটার রেসপন্সটা পাবেন। এই ছিল আজকের মতো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর এই হলো বিষয়, এক্সক্লুসিভ এটিওর লাইভ ব্যাচ যেটা, এটাও কিন্তু চালু আছে। আপনারা যারা প্রশ্ন করেছেন এটিওর লাইভ ব্যাচটা সম্পর্কে, এটিওর লাইভ ব্যাচটা আমাদের এখানে চালু আছে এবং যারা অলরেডি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন তারা চাইলে আমাদের এটিও ব্যাচটিতে এনরোল করতে পারেন এবং এই সম্পর্কে বিস্তারিত জানতেও ওই নাম্বারগুলোতে আপনারা কল করতে পারেন। এই হলো বিষয়। আর এটিওর জন্য মোট 70টি ক্লাস থাকবে, যেখানে মোট পরীক্ষা হবে 35টি।
এবং 70টি হবে লাইভ ক্লাস, যার মধ্যে বাংলা 15, ইংরেজি 15, গণিত 15, সাধারণ জ্ঞান 15, মোট 60টি ক্লাস। এবং বিশেষ ক্লাস হবে ইংরেজি এবং গণিতের উপরে 5 5 10টা, মোট 70টি ক্লাস। এছাড়া অ্যাসাইনমেন্ট পরীক্ষা নেওয়া হবে 17টি, বিষয়ভিত্তিক পরীক্ষা 8টি, স্পেশাল বিষয়ভিত্তিক পরীক্ষা 4টি, আর ফাইনাল মডেল টেস্ট 5টি এবং গ্র্যান্ড ফাইনাল মডেল টেস্ট 1টি। প্রত্যেক সপ্তাহে হোম অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এবং এই কোর্সটির জন্য 6000 টাকা, 1000 টাকা ডিসকাউন্টে 5000 টাকায় ভর্তির সুযোগ রয়েছে এবং এক্ষেত্রে এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও প্রাইমারির যে ব্যাচগুলো, রেগুলার যে ব্যাচগুলো রয়েছে সেই ব্যাচগুলোতেও ভর্তি চলছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য আমাদের মেঘনা এক্সট্রা কেয়ার লাইভ ব্যাচ 3, এটাই ভর্তি চলছে 3000 টাকায়, 6000 টাকার কোর্স 50% ডিসকাউন্টে। এবং রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, যমুনা এক্সট্রা কেয়ার লাইভ ব্যাচ 5000 টাকার কোর্স 50% ডিসকাউন্টে 2500 টাকায় ভর্তি চলছে। যারা মূলত রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের জন্য রয়েছেন, অর্থাৎ দ্বিতীয় ধাপের জন্য রয়েছেন, এবং প্রথম ধাপের যারা রংপুর, বরিশাল, সিলেটের পদ্মা এক্সট্রা কেয়ার লাইভ ব্যাচ 2, এখানে 2400 টাকা কোর্স 50% ছাড়ে ভর্তি চলছে 1200 টাকায়, যেখানে 30টা ক্লাস পাবেন লাইভ ক্লাস। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা, পরীক্ষা টরীক্ষা এগুলো তো থাকবেই। আর আপনারা যারা 11 থেকে 20 গ্রেডের গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন, আপনাদের জন্য আলাদা করে শুধু 11 থেকে 20 গ্রেডের মতো করে বিশেষ করে তৈরিকৃত একটা কোর্স চালু করা হয়েছে, সেটা 50% ডিসকাউন্টে 3000 টাকায় ভর্তি চলছে। এই সংক্রান্ত কোনো তথ্য জানতে এই নাম্বারগুলোতে, যে নাম্বারগুলো বললাম, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া 46 BCS প্রিলি ব্যাচের জন্য আমাদের কোর্স চালু আছে। আর অন্যান্য যে চাকরির প্রস্তুতি সংক্রান্ত বিষয়গুলো আছে সেগুলো তো আমাদের এখানে চলমান রয়েছে। তো এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো সময়ে। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।